This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময় একটা বড় ফ্যাক্টর সব ক্ষেত্রে, যেমন ধরুন খেলার মাঠ কিংবা ধরুন চলার পথ, তেমনি রাজনীতি মানে রাজনীতির মাঠ। চাইলেই ছক্কা হলো ফক্কা, টাইমিং ঠিক না হলে হিটম্যান রোহিতকেও কিন্তু ক্যাচ দিয়ে ফিরতে হয়। এ কথা নতুন নয়, রাজনীতির ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই হয়। যে টাইমিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই টাইমিং মিস হয়ে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে, আর ঠিক হলে কেল্লা ফতে। কখন চালিয়ে খেলবো, কখন একটু ডিফেন্সিভ, এটা জানতে হবে, এটা টের পেতে হবে, বুঝতে পারলেন? রিফ্লেক্স যাকে বলে। বিজেপির অমিত শাহকে দেখুন, রাজ্যসভায় মণিপুর ইস্যুতে বাউন্সার দিতে গিয়েছিল তৃণমূল। সে বাউন্সারটা তৃণমূলের ডেরেক ওব্রায়ানের থেকে আসছিল। অমিত শাহ বিগ হিট হাঁকালেন, বল একেবারে মাঠের বাইরে। দেখুন, यहाँ पर डेरेक ओबेरॉय जी थोड़ी इमोशनल हो गए महिलाओं की स्थिति पर। डेरेक साहब, यहाँ तो जातीय हिंसा हुई थी, दोनों समुदाय आमने सामने भिड़ गए थे, इसमें कई महिलाओं से दुर्व्यवहार हुआ। बंगाल में कुछ नहीं था, सालों तक सैकड़ों बहनों के साथ संदेश खाली में दुर्व्यवहार होता रहा। कुछ नहीं किया आपकी सरकार ने, कुछ नहीं किया। आरजी कार में भी कुछ नहीं किया। आप जवाब नहीं दे सकते, और वो दुर्व्यवहार आपकी ही पार्टी के नेता ने किया था, जिसको आपको सस्पेंड करना पड़ा था। বুঝতেই পারলেন, অনেকটা টেরও পেলেন। মণিপুরে মহিলা নির্যাতন নিয়ে সরব হয়ে ডেরেককে সন্দেশখালি হজম করতে হলো। শেখ শাহজাহান অস্বস্তিতে পড়ে, যাকে বলে একেবারে ডেরেকের দল তৃণমূল কিছুটা খেই হারিয়ে যাওয়া দশা। কারণ সাসপেন্ড করা হয় এই শেখ শাহজাহানকে, সেটা অমিত শাহ স্মরণ করিয়ে দিলেন। ওই যে বললাম, মাঠের বাইরে, ফলে অস্বস্তি। মণিপুরের অশান্তি নিয়ে নরেন্দ্র মোদী সরকার কেন নীরব? তৃণমূলের শীর্ষস্তরের নেতা থেকে মুখপাত্র তারা মুখর হয়েছেন, মোদী শাহ নীরবই ছিলেন। রাজ্যসভায় সেই মণিপুরকেই আক্রমণের অস্ত্র করতে গিয়ে যে পাটকেলটা ডেরেককে খেতে হলো, বলা ভালো তার দল তৃণমূলকে খেতে হলো, ফলে অস্বস্তিটা কার বাড়লো? ওই যে বলছিলাম আপনাদের শুরুতে, টাইমিং, কখন চালিয়ে খেলতে হবে অমিত শাহ থেকে কেই বা ভালো জানে, এতটা ভালো জানেন। ফলে শাহী চালে বাংলার শাসককে কিস্তিমাত করতে এই সময়টাকেই বঙ্গ সফরের জন্য উপযুক্ত মনে করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা। কারণ তার টাইমিংটা একটু আপনারা খেয়াল করুন। পদ্ম শিবির সূত্রে এখনো পর্যন্ত যতটুকু জানা গিয়েছে, দুদিনের সফরে আগামী 14 এবং 15 এপ্রিল কলকাতায় আসছেন অমিত শাহ, মানে পয়লা বৈশাখ, যা ঘিরে এখনো বাঙালির একটা আবেগ আছে। সেই আবেগ ছুঁতেই এই সময়টাকে কি তাহলে বেছে নিলেন শাহ? মানে বার্তাটা কি? ওই বলে না, আনো 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 তব প্রলয়ের শাঁখ, মায়ার কুজ্ঝটিকা জাল, যাক দূরে যাক, তার মানে কি পরিবর্তন? রাজ্য বিজেপির বিরোধী দলনেতা জোর দিয়ে বলছেন যে বাংলায় পরিবর্তন আসন্ন, বিজেপি আসছে। শুভেন্দু সব রাজনৈতিক কর্মসূচিতেই এই কথা বারবার বলছেন। কি বলছেন? 26-এর কাউন্টডাউন। মাত্র 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা 5% সিপিএম লড়ছে, পারছে না। 84,000 ভোট সায়ন পেয়েছে, 83,000 হিন্দু ভোট দিতে যায় না। 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার নেই। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%। কামাল হয়ে গেছে। দিল্লিতে
10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে, ঝাঁটা গেছে, একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে এখান থেকে। दिल्ली का जीत हमारी है, 26 बंगाल का बारी है। দিল্লির পর বাংলা, কি বললেন তিনি হিন্দিতে? 26 বাঙ্গাল কা বারি হ্যায়। শুভেন্দু শুধু নয়, লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ দাবি করেছেন 26-এ এ বাংলায় পদ্ম ফুটবে। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा। पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार। घूस कर आते हैं, इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। और दादा ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। এই যে গাত্রদাহ, এতে এত জ্বালা তাদের। একটা রাজনৈতিক নেতা, তিনি তার দল ক্ষমতায় আসবে সামনের বার, এটা বলবেন, এর মধ্যে তো কোনো অন্যায় নেই। সুতরাং আমরা সেদিক থেকে বলছি না যে উনি অস্বাভাবিক কিছু করেছেন, কিন্তু এইটা বলছি যে এতে বিরাট অবাক হওয়ারও কিছু নেই বা এটাকে খুব সিরিয়াসলি নেওয়ারও কিছু নেই। সংসদে হুঙ্কার দিচ্ছে, মানে সাংসদদের হাততালি করানো নাকি তাদের মনোবল বাড়ানোর জন্য ঠিক বোঝা যায় না। এই যে আমি ভুল করছি, কিন্তু আমি যদি আওয়াজটা তুলি, আমি আমার ভুলটাই চাপা দেওয়ার চেষ্টা করছি। বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না। মাথায় রাখবেন, এটা চ্যালেঞ্জ, লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। দেখুন, এই যে চাপানুতর, এটা চলবেই। কে থাকবে কে যাবে সেটা আলবাত সময় ঠিক করে দেবে, ঠিক করবে আমার আপনার ভোট। রাজনীতি, ক্ষমতা, শাসন সবটাই শেষ পর্যন্ত থাকে মানুষের হাতে, জনতা জনার্দনের হাতে। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কন কবেই তিনি টের পেয়েছিলেন, কিন্তু বঙ্গের শাসক কি সেটা বুঝতে পারছে না, নাকি বুঝেও বুঝছে না? একটার পর একটা অস্বস্তির বল আসছে। আরজি করের পর শাসকের জন্য আরেকটা বড় বিড়ম্বনা, এই 26,000-এর চাকরি বাতিল। ঠিক এমন একটা সময় অমিত শাহ বাংলায় আসতে চলেছেন। কোন শাহী চাল তিনি চানবেন সেটা এই মুহূর্তে জানা নেই, তবে অমিত শাহর জন্য 26-এর মঞ্চ অনেকটাই যে প্রস্তুত, এ কথা বুঝতে কিন্তু রকেট সায়েন্স লাগে না। বাংলার শাসককে বিঁধতে অমিত শাহর তুনে, মানে যেখানে তীর থাকে আপনারা জানেন, সেই তুনে কিন্তু একাধিক তীর রয়েছে। তৃণমূলের দুর্নীতিরাজ, 26,000 চাকরি বাতিল, মেয়েদের সুরক্ষা নেই আরজি কর থেকে সন্দেশখালী, অনুপ্রবেশ, বাংলাদেশি রোহিঙ্গা, তোষণের রাজনীতি। অমিত শাহর বঙ্গ সফরের আগেই বিভেদের রাজনীতিকে সপ্তকে তুলে নিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে ভোট মেরুকরণের রামের নামে রাজনীতিতেও বিজেপির দ্বিধা নেই। বিজেপির কাছে রাম রাজ্য, ন্যায়ের রাজ্য। বিজেপির চাণক্যও কি মনে করেছেন যে বাংলায় বিজেপির জন্য 26-এর মঞ্চ প্রস্তুত হয়ে রয়েছে, এটাই পারফেক্ট টাইম? তাই কি এই সময়টা তিনি বেছে নিয়েছেন? অমিত শাহর কথা বলছি। বাংলার মানুষের আবেগ ছুঁয়ে শুভেন্দু সুকান্তদের পেপটক দিয়ে যাবেন কি এই সময়, এই মোক্ষম মুহূর্তে? সময় বলবে। প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব আসবে স্বাভাবিকভাবে, কারণ আগামী দিনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যেহেতু সর্বভারতীয় দল, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বাংলায় আসবে। ভারতীয় জনতা পার্টির সরকার 10 মাস পরে বাংলার মানুষ তৈরি করবে। তো আজে বাজে কথা বলছে। 10 মাস কেন? 10 বছর, 100 বছর, 100 বছরেও বিজেপি আসবে না। এক্সিট ডোরের সামনে লাইন পড়ে গেছে। বিজেপি বলে যে পার্টিটা এখানে আছে, তাদের যে বিধায়করা আছেন, তারা পার্টির এক্সিট ডোরের সামনে
লাইন দিয়ে আছেন। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। বিজেপি এবং সিপিএম এর যৌথ উদ্যোগে এই ঘটনা তো হয়েছে, সুতরাং এখন জাগ্গে জাগ্গে বলে এইসব আজে বাজে কথা বলছেন। আপনাদের জ্ঞান দিতে হবে না, মানুষ জানে কিভাবে এগোতে হবে, কি করতে হবে। এবং সোমবার দিনের জন্য প্রস্তুত থাকুন। সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত এই চাকরিহারা লোকজনদের, যে সুপ্রিম কোর্ট এবং আপনাদের উদ্যোগে যে ঘটনা হয়েছে তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন, সেটার দিকে তাকিয়ে থাকুন। মানে সেই টাইমই বলবে, সময় বলবে। অন্যদিকে এত বঙ্গদেশ কত রঙে ভরা, বাংলার রাজনীতিও যেন সেই রঙেই পরিপূর্ণ। কতই রঙ্গ দেখে দুনিয়ায়, কতই রঙ্গ দেখিয়ে বঙ্গেও। আর এখন বঙ্গের রাজনীতি রাম নামে মজেছে, মানে রামের নামে। রবিবার রামনবমী, প্রস্তুতি চলছে তুঙ্গে, পাল্লা দিয়ে রাজনীতিও চলছে। বলতে পারেন তাল ঠুকছে বঙ্গের দুই যুযুধান পক্ষ। তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল হবে। মুসলিমরা ঈদ পালন করেছে, কোথাও গোলমাল হয়নি, কারণ হিন্দুরা গোলমাল করে না। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। ধ্বজ নিয়ে, জয় শ্রীরাম নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে, বাজনা নিয়ে, মৃদঙ্গ খঞ্চনি নিয়ে আমরা করব। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। বাংলার মানুষ আর যাই করুক, বাংলা কালচারের জন্ম দেয়, সম্প্রীতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। অশান্তির আবহাওয়া তৈরি করে হিন্দুদেরকে বদনাম করার চেষ্টা করছেন, কিন্তু উনি সুবিধা করতে পারবেন না। ওনার যে চালাকি, দাঙ্গা হাঙ্গা করে হিন্দুর উৎসবকে বন্ধ করা, হিন্দুদের ভয় পাই দেওয়া যাতে রাস্তায় না বেরোয়, এ সমস্ত বাধা কেটে গেছে, মানুষ এগুলো ভুলে গেছে। রামনবমীকে রাজনৈতিক ইভেন্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি। দুর্গাপুজো তো সারা বাংলা জুড়ে হয়, তার জন্য তো এত কোনো দলকে বলতে হয় না। তো বাঙালির মনের টান দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর অকাল বোধনটাও তো শ্রীরামচন্দ্রের তৈরি করা। তাহলে রামনবমী আর রাজনীতির সুর সপ্তমে উঠে গিয়েছে, একেবারে পায়ে পা দিয়ে তরজা চলছে। রামনবমী নিয়ে নোংরামিগুলো দেখছেন তো, পুলিশের এত ইরিটেশন কেন? পিজির সামনে আজকে ভোরবেলা হিন্দুদের ধ্বজ তুলে নিয়ে নোংরা ফেলার গাড়িতে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যানার ছেঁড়া হচ্ছে, জোর করে ফর্দ ধরানো হচ্ছে। পোস্টার ব্যানার দিয়ে শুধু বিরোধী দলনেতা, রামের ছবি না দিয়ে বিরোধী দলনেতা রাম হয়ে গেল কি করে? আমার এটা প্রশ্ন। হঠাৎ করে বিরোধী দলনেতার প্রচারের জন্য রামকে লাগছে কেন? মোদিজির প্রচারের জন্য রামকে লাগে। রামের ছবি, মানে আমাদের যে ভগবান রাম, সে তো নিজেই যথেষ্ট। আপনারা অন্য ধর্মের ক্ষেত্রে তো করেন না, আপনাদের এত ইরিটেশন কেন? গেরুয়া দেখলেই আপনাদের কেন চোখ লাল হয়ে যাচ্ছে? পিজির সামনে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে হিন্দু ধ্বজ গার্বেজের গাড়িতে। হিন্দুরা বুঝুন যে কাকে রেখেছেন সরকারে। তাকে তো বিরোধী দলনেতার ঘাড়ে ভর করতে হবে না, বা মোদিজির ঘাড়ে ভর করতে হবে না, তার তিনি নিজেই যথেষ্ট। তো এরা নিজেদের পাবলিসিটি করার জন্য রামের ভরসা নেই। রাজনীতির চেনা পিচে বিজেপি চালিয়ে তো খেলছেও। বঙ্গের শাসকও পাল্টা ময়দানে, আর সেই তাল ঠোকাঠুকিতেই যুদ্ধের দামামা যেন বেজে গিয়েছে। হ্যাঁ, ধর্মযুদ্ধের দামামা। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। ধ্বজ নিয়ে, জয় শ্রীরাম নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে আপনারা চুলকাতে আসবেন না। যখন রাজশক্তি হাতে কাজ দিতে পারে না, পেটে ভাত দিতে পারে না, মাথায় ছাদ দিতে পারে না, তখন ধর্ম দেখিয়ে দেখিয়ে সেই জায়গায় করে দেয়। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে।
তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দিন পাল্টেছে, আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট। অত লক্ষ লক্ষ লোক দিলীপ ঘোষের যত বাতেলা অত থাকলে দুর্গাপুরে হাঁটতো নাকি? একটা দিলীপ ঘোষ, তাকে প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছে, অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট থেকে সরিয়েছে, এমপি ছিলেন মেদিনীপুরে, তাকে তুলে পাঠিয়ে দিল দুর্গাপুরে, দাঁড় করিয়ে হারিয়ে দিল বিজেপির ইন্টারনাল ফাইটে। সে বলছে লক্ষ 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 লক্ষ। একটা দিন আমাদের ছেড়ে দিন, গাড়িতে ধস থাকবে, বাড়িতে ধস থাকবে, মোটরসাইকেলে ধস থাকবে, হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো, সারাদিন জয় শ্রীরাম বলবো, আপনার সঙ্গে দেখা হলেও বলবো, আপনি ফোন করলেও বলবো। রাম তো সবার, শুধু শুভেন্দুর না, ববিরও। বাংলা জুড়ে মেরুকরণের রাজনীতি যে শুরু হয়ে গিয়েছে তার চারপাশ দেখলেই টের পাওয়া যাচ্ছে। রামনবমীকে কেন্দ্র করে বিজেপি সুর চড়িয়ে আছে, আর সেই বিভাজনের রাজনীতিরই কি আরেকটা মহড়া শুক্রবার হয়ে গেল পার্ক সার্কাসে। ওয়াকফ বিলের বিরোধিতায় মুসলিম অধ্যুষিত পার্ক সার্কাসে জনতা নামলেন, মুহূর্তে পার্ক সার্কাসের দখল চলে গেল তাদের হাতে। রামনবমীর পাল্টা কি দেখুন, আজকের এই সমাবেশে কোথাও আনুষ্ঠানিকভাবে তৃণমূলের নাম কিন্তু ছিল না। ধর্মীয় সংগঠনের ডাকে পার্ক সার্কাসে ওয়াকফ বিলের বিরোধিতায় সমাবেশ হয়েছে। তৃণমূলের মুখর নেতা কুণাল ঘোষও অস্বীকার করে বলছেন এই জমায়েতের পিছনে দল নেই। রামনবমীর দিকে তাকিয়েও জমায়েত নয়, অর্থাৎ রামনবমীর পাল্টা শাসকের সমাবেশ নয়। কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী সংসদে সংখ্যার জোরে বিজেপি যেভাবে বিল পাশ করেছে তার প্রতিবাদে জনমতের এটা একটা বহিঃপ্রকাশ। জেপিসির সামনে আমরা ইমেল করেছিলাম, প্রায় 4 কোটি থেকে 5 কোটি ইমেল এখানকার মুসলিমসরা পাঠিয়েছে। মুসলিমসরা হচ্ছে অ্যাকচুয়াল স্টেক হোল্ডার, ওয়াকফের অ্যাকচুয়াল স্টেক হোল্ডার হচ্ছে মুসলিমরা। তাদের কথা না মেনে যদি সংখ্যার জোরে যদি বিলটাকে পাশ করিয়ে নেওয়া হয় তাহলে আমরা এটাকে আনকনস্টিটিউশনাল বলে মনে করছি, মুসলিম পাবলিকের উপর আক্রমণ বলে এটা আমরা মনে করি, এবং আমাদের ডিমান্ড হচ্ছে এই বিলটাকে প্রত্যাহার করতেই হবে। বিল কি প্রত্যাহার হবে? বিল পাশ হওয়ার পর নরেন্দ্র মোদী নিজে উচ্ছ্বসিত। এক্স হ্যান্ডেলে তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন আর্থসামাজিক ন্যায়ের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ। আর এই মুহূর্তে থাইল্যান্ডের ব্যাংককে রয়েছেন প্রধানমন্ত্রী। ওয়াকফ বিল নিয়ে সংসদের আলোচনাতেও তিনি ছিলেন না। লোকসভায় বিজেপির তরফে নেতৃত্ব দেন অমিত শাহ, রাজ্যসভায় জেপি নাড্ডা। বৃহস্পতিবার ভোররাতে সংসদের উচ্চকক্ষে বিলটি পাশ হতেই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, সংসদের 2 কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়াটা ঐতিহাসিক মুহূর্ত। আর্থসামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে যে প্রয়াস চালাচ্ছি সেদিকে উল্লেখযোগ্য পদক্ষেপ। যারা দীর্ঘদিন ধরে প্রান্তিক হয়ে রয়েছেন, যাদের কণ্ঠস্বর করে এতদিন কোনো রকম গুরুত্ব দেওয়া হতো না, এই বিল তাদের সাহায্য করবে। এদিন পার্ক সার্কাসের বিক্ষোভে সেই নরেন্দ্র মোদীর বিরোধিতাই কিন্তু চোখে পড়ল। কেন্দ্রের ভূমিকায় সরব হলেও বাংলার শাসক দল তৃণমূলের ভূমিকায় প্রশংসা শোনা গেল তাদের মুখে। যে তৃণমূল শুধু নয়, বিরোধীরা বলছে যে ওয়াকফ বিজেপি তথা আরএসএস এর আরও একটা প্রতীক্ষিত এজেন্ডার বাস্তবায়ন। এদিন তৃণমূলের ঝান্ডা না থাকলেও তপসিয়া, কসবা, তিলজলা, বেগবাগান এলাকার স্থানীয় স্তরের পরিচিত তৃণমূল নেতাদের কিন্তু জমায়েতে দেখা গিয়েছে। ফলে রাজনীতি সচেতন কেউ কেউ মনে করেছেন ইস্যু ওয়াকফ হলেও এটা আসলে রামনবমীর একটা পাল্টা। 26 যত এগোবে, মেরুকরণের এই ছবিগুলো কি আরো বেশি বেশি করে সামনে আসবে? এ প্রশ্নের উত্তর সময়ের কাছে আছে। এক দল মানে এক নীতি, এক পথ, স্বাভাবিক বুদ্ধি সেটাই বলে, তাই না? কিন্তু এ রাজ্যে সহজ স্বাভাবিকভাবে কবে শেষ কি হয়েছে আমার অন্তপক্ষে মনে পড়ছে না। বঙ্গ রাজনীতির যা ট্রেন্ড তাতে উল্টোটাই বাস্তব হয়ে গিয়েছে। দস্তুর বলে না, সেই দস্তুর হয়ে গিয়েছে। ঠিক যেমন যে নমুনা আজ দেখা গেল কলকাতার কাছে রাজারহাটে। অবস্থা দেখাই আপনাদের আরো একবার। হাতে বন্দুক নিয়ে এদের দাপাদাপি, দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে হাজির, কোনো ভয় ডর নেই। রাজারহাটের নারায়ণপুর এলাকায় তুলকালাম কাণ্ড আজ। কত সহজে হয়তো বন্দুক নিয়ে কলার তুলে দিব্যি দাপিয়ে বেড়ানো যায়, এটা সেটা আরও একবার দেখিয়ে দিল। অভিযোগ এত কিছুর মূলে একটাই কারণ, সেটা নাকি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব।
আরও স্পষ্ট করে বললে এসবের কেন্দ্রে দুটো নাম, তাপস চট্টোপাধ্যায় আর সব্যসাচী দত্ত। তৃণমূলের খুব পরিচিত এই দুই মুখ আপনারা জানেন, কিন্তু দল এক হলে কি হবে? দুজনের ওই বলে না সাপে নেউলে সম্পর্ক, সেটা একেবারে সবার জানা। আরও একবার সেই আগুনে কিন্তু ঘি পড়ল। হুল হুল করে এলো, মারতে আরম্ভ করে দিল, গুলি চালালো, চালিয়ে এদের মারতে আরম্ভ করলো, এরা পালাতে আরম্ভ করলো, লাস্টে আমি চলে গেল নদীতে, ভাঙা আরম্ভ করে। তাপস চ্যাটার্জি উপযুক্ত এমএলএ, উপযুক্ত লায়ক নয়। উনি গুন্ডা বাহিনী পুষে গুন্ডা পাঠিয়ে আমাদের বাবাতে আমাদেরকে মার খাইয়েছে। গুলি আমাদের কাছে আছে। তাপস চ্যাটার্জি কি চাইছে? তাপস চ্যাটার্জি খুলে বলে দেন, কে আমাদের মেরে দেবে। এটা আমার ঘরে ঢুকে মেরেছে, বেঁচে গেলাম আমি। আর এটা আমার নেসদার ঘরে ঢুকে মেরে, ঢুকেনি বাইরে থেকে। বাস দিয়ে বলছে ভিডিও করবে না, তাও আমি উপর থেকে চেষ্টা করছিলাম ভিডিও করার, উপরে ফায়ারিং করেছে। ঈদে খালি সব্যসাচী দত্তকে ইনভাইট করেছেন, তার জন্য গুলি চললো, তার জন্য গুলি চললো। শাসক দলের গৃহযুদ্ধ তাহলে আর লুকো ছাপার কোনো ব্যাপার নেই। কদিন আগের কথা, বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি কি বলেছিলেন মনে আছে আপনাদের? আসুন একবার মনে করি। ফাড়া করা লোকগুলোকে যারা করেছেন, যারা থাকে না তাকে তো দোষ দেবো না, দেবো সেই সব মির্জাফরকে যারা এখানে থেকেও মির্জাফরই করে। আমি তাপস রাজি 45 বছর রাজনীতি করি, কে কোন জায়গায় যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছেন, কোন ডিংসে কি কথা বলছেন, সবটাই আমার কাছে কানে। তাহলে কি মির্জাফরদের শিক্ষা দিতেই এই পথ তিনি নিলেন? দরজা কিন্তু চরমে। ভাই ঈদের দিনে তো সবাই সবাইকে ডাকে, এখানে কে গদ্দার আর কে গদ্দার নয় সেটা যিনি বলেছেন তিনি বলতে পারবেন, আমি কি করে বলবো? প্রশাসন আছে, প্রশাসন দেখবে। আমার অনুগামী তো হাজার হাজার আছে, পুলিশ তদন্ত করে দেখবে, তার আগে কারোকে কোনো চোরা দেবে, এসব কোনো বিষয়গুলো করবে, এলাকায় উত্তেজনা তৈরি করবে, এলাকায় মানে কেউ বিহেভিয়ার করবে, এরকম ব্যাপারও তো আছে। পুলিশকে সবটাই দেখতে হবে। দেখুন, পুলিশ কি দেখবে সেটা পরের কথা, তার আগে রাজ্যবাসী যা দেখলেন তার দায় কে নেবে? শাসকের ঘর জ্বলছে, তাতে শান্তি শৃঙ্খলা ছাই হয়ে যাচ্ছে, দায়িত্ব কার? সিপিকে বলবো বিধাননগরে একদম স্ট্রেন অ্যাকশন নিতে, কে করেছে কার লোক আমার দরকার নেই। অ্যান্টি সোশ্যাল কারণ নয়, পুলিশকে অ্যাকশন নিতে হবে, অ্যারেস্ট করতে হবে। ট্রেন যাত্রা শুনলেই আজকাল কেমন একটা ওই ভয় ভয় করে। একের পর এক দুর্ঘটনার খবর সম্প্রতি এত এসেছে যে ট্রেনের কথা উঠলেই একটা ভয়ঙ্কর ছবি চোখের সামনে ভেসে ওঠে। একটা নয়, অনেকগুলো ছবি। কিন্তু আজ যা হলো তা কস্মিনকালে কখনো শোনা যায়নি, দেখাও যায়নি, ভাবলে এখনো গায়ে কাটা দিচ্ছে। কি হয়েছে জানেন? ট্রেন চলতে চলতে সর্বনাশে কাণ্ড, চাকা গলে গিয়েছে। ঠিকই শুনছেন, ট্রেনের চাকা সেটা গলে গিয়েছে। খুব বড় বিপদ থেকে অল্পের জন্য বেঁচেছে দেরাদুন নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস। ইঞ্জিনিয়াররা এসে দেখেন ইঞ্জিনের চাকা সম্পূর্ণ গলে গিয়েছে এবং তার জেরে যে রেল লাইনের ট্র্যাক হয় সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে রীতিমতো সন্দিহান রেলের ইঞ্জিনিয়াররা। এমন ঘটনা কোনো সময় ঘটেনি বলেই তারা দাবি করছেন। ভেবে মাথা ঘুরছে, তাই না? ট্রেনের চাকা তা কি গলে যাওয়ার জিনিস? অথচ দেখুন কি হাল। দেরাদুন থেকে নয়াদিল্লি ফিরছিল জনশতাব্দী এক্সপ্রেস। তাপরি জংশনের কাছাকাছি পৌঁছতে চালক বুঝতে পারেন কিছু একটা গন্ডগোল হচ্ছে, ইঞ্জিনের চাকা ঠিকমতো গড়াচ্ছে না, বিপদ হতে পারে বুঝে ট্রেনটিকে তিনি দাঁড় করিয়ে দেন। এরপর নেমে গিয়ে চাকা দেখতে তার মাথায় হাত, নজরে আসে তার বেশ খানিকটা অংশ, ওই চাকার বেশ খানিকটা অংশ গলে গিয়েছে। দেখুন অবস্থা, কত বড় বিপদ হতে পারতো ভাবা যায়। চালকের তৎপরতা প্রাণ বাঁচিয়ে দিল যাত্রীদের, না হলে গলে যাওয়া চাকা নিয়ে এই ট্রেন আর কিছুটা পথ এগোলে কি হতে পারতো সেটা ভাবলে শিউরে উঠতে হচ্ছে।